মানুষে মানুষের যুদ্ধ এবং রক্তপাতের ইতিহাস মানব সভ্যতার মতোই পুরনো। স্থলভাগের পরিমাণ বৃদ্ধি থেকে শুরু করে খনিজ সম্পদ আহরণ এবং স্বাধীনতা অর্জনের মতো বহুবিধ কারণে একাধিক গোত্র, জাতি, রাষ্ট্র বা সাম্রাজ্য পরস্পরের সাথে যুদ্ধে লিপ্ত হয়। যুদ্ধ নামক বিভীষিকাময় এই ঘটনাটি বহুল প্রচলিত হলেও নানা কারণে বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধ ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে। এই ভিডিওতে আপনাদের এমন এক ঐতিহাসিক যুদ্ধের কথা জানাবো। বিংশ শতকের প্রথম ভাগে সংঘটিত এই যুদ্ধে একাধিক জাতি বা সাম্রাজ্য শুধু নয়, গোটা বিশ্বই জড়িয়ে পড়েছিল। আর এই যুদ্ধে যে পরিমাণ প্রাণহানির ঘটনা ঘটেছিল তা আগের কয়েক হাজার বছরের সবগুলো যুদ্ধ মিলিয়েও ঘটেনি। নিশ্চয়ই বুঝে ফেলেছেন প্রথম বিশ্বযুদ্ধের কথা বলা হচ্ছে। সব মিলিয়ে বিভিন্ন পক্ষে 7 কোটির বেশি মানুষ এই যুদ্ধে অংশ নিয়েছিল। আনুষ্ঠানিকভাবে 1914 সালের 28 জুলাই থেকে শুরু হয়ে 1918 সালের 11 নভেম্বর পর্যন্ত চলা এই যুদ্ধে প্রায় 1.5 কোটি বেসামরিক নাগরিক সহ অন্তত 2.5 কোটি মানুষ প্রাণ হারায়। প্রিয় দর্শক, চলুন তবে আর কথা না বাড়িয়ে আদ্যপান্তর এই পর্বে ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে বিস্তারিত জেনে আসি। প্রথম বিশ্বযুদ্ধের কারণ বুঝতে হলে আমাদের ওই যুদ্ধ শুরুর প্রায় 70 বছর আগে ফিরে যেতে হবে। ওই সময় বিশ্ব মানচিত্র এমন শতাধিক জাতীয় রাষ্ট্রে বিভক্ত ছিল না, বরং বিশ্বের অধিকাংশ স্থলভাগই ইউরোপ বা এশিয়ার কোনো পরাশক্তির দখলে ছিল। এই পরাশক্তিগুলোর মধ্যে ইউরোপে ব্রিটিশ, ফরাসি এবং অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য উল্লেখযোগ্য। আর এশিয়ার পরাশক্তিগুলোর মধ্যে জাপানি, রুশ এবং অটোমান সাম্রাজ্য অন্যতম ছিল। 19বিংশ শতকের মাঝামাঝি নাগাদ ইউরোপ এবং এশিয়া জুড়ে জাতীয়তাবাদী চেতনার উত্থান ঘটতে থাকে। এর ধারাবাহিকতায় তৎকালীন অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের অংশ কিংডম অব সার্ডিনিয়া 1848 সালে স্বাধীনতার ঘোষণা দেয়। এর 7 বছর পর ফ্রান্সের সামরিক সহায়তায় সার্ডিনিয়া সেনাবাহিনী অস্ট্রো হাঙ্গেরিয়ার দখলদার বাহিনীকে পরাজিত করে। সার্ডিনিয়ার এই উদাহরণে অনুপ্রাণিত হয়ে প্রতিবেশী কয়েকটি রাজ্য অস্ট্রো হাঙ্গেরিয়ার ঔপনিবেশিক প্রভুদের বিরুদ্ধে একত্রিত হয়ে কিংডম অব ইতালি হিসেবে আত্মপ্রকাশ করে। এই দুই পক্ষের মধ্যে সংঘটিত যুদ্ধটি ইতালির স্বাধীনতা যুদ্ধ হিসেবে বিবেচিত হয়। সাম্রাজ্যের দক্ষিণ প্রান্তে এই অস্থিরতার সুযোগে উত্তরে অবস্থিত প্রুশিয়া রাজ্যের সেনাবাহিনীও অস্ট্রো হাঙ্গেরিয়ার সীমান্তে ঢুকে পড়ে। 1866 সালে শক্তিশালী অস্ট্রো হাঙ্গেরিয়ান সেনাবাহিনীকে পরাস্ত করে ওই সাম্রাজ্যের বিস্তীর্ণ এলাকা নিয়ে নর্থ জার্মান ফেডারেশন নামক একটি রাষ্ট্র সাম্রাজ্য গড়ে তোলে প্রুশিয়া। 5 বছর পর এই ফেডারেশন প্রতিবেশী ফ্রান্সের নিয়ন্ত্রণে থাকা দক্ষিণের জার্মান রাজ্যগুলো দখল করে নেয়। 1871 সালে ফরাসি শহর ভার্সাই রাজপ্রাসাদে এক আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে ওই রাজ্যগুলোর নিয়ন্ত্রণ হস্তান্তর করে ফ্রান্স। এভাবে জার্মানি নামক একটি রাজ্যের যাত্রা শুরু হয়। একীভূত জার্মানি হিসেবে আত্মপ্রকাশের পরেই রাজ্যটি নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে বিবিধ কার্যক্রম শুরু করে। আর ফ্রান্সের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে শক্তি বৃদ্ধির জন্য তৎকালীন রুশ এবং অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের সাথে বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলে জার্মানি। 19বিংশ শতকের দ্বিতীয় অর্ধে ইউরোপের মতো এশিয়ার বিভিন্ন অঞ্চলেও প্রচণ্ড রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছিল। 1877 সালে অটোমান সাম্রাজ্যের নিয়ন্ত্রণাধীন বলকান অঞ্চলে জনসাধারণের মাঝে শাসক গোষ্ঠীর প্রতি তীব্র অসন্তোষ দেখা দেয়। এই সুযোগে অটোমান সাম্রাজ্যের চিরশত্রু হিসেবে পরিচিত রাশিয়া বলকান অঞ্চলে ছড়িয়ে পড়া জাতীয়তাবাদী চেতনাকে আরও উস্কে দিয়েছিল। এর ধারাবাহিকতায় অটোমান সাম্রাজ্যের ওই অংশ ভেঙে মন্টেনিগ্রো, সার্বিয়া, বুলগেরিয়া এবং রোমানিয়া নামক নতুন 4টি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। বলকান অঞ্চলে রুশ হস্তক্ষেপের বিষয়টি মেনে নিতে পারেনি জার্মানি এবং অস্ট্রো হাঙ্গেরিয়ার মতো ইউরোপীয় পরাশক্তিগুলো। ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে 1880 সালে এই দুই সাম্রাজ্য একটি সামরিক জোট গঠন করে। এর সময় উত্তর আফ্রিকার তিউনিসিয়ায় উপনিবেশ প্রতিষ্ঠার জন্য ফ্রান্স এবং ইতালির মধ্যে কূটনৈতিক লড়াই শুরু হয়। ইতালির প্রতিবাদ উপেক্ষা করেই তিউনিসিয়ায় উপনিবেশ প্রতিষ্ঠা করে ফ্রান্স। এই অপমানের প্রতিশোধ নিতে
ফ্রান্সের চিরশত্রু জার্মানি এবং অস্ট্রো হাঙ্গেরিয়া সাম্রাজ্যের সাথে হাত মেলায় ইতালি। এর ফলে দ্বিপাক্ষিক সামরিক জোটটি ত্রিপাক্ষিক জোটে পরিণত হয়। ইউরোপের মূল ভূখণ্ডে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার পর এবার বিশ্বের অন্যান্য মহাদেশের দিকে চোখ ফেরায় জার্মানি। আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলে উপনিবেশ প্রতিষ্ঠার আন্তর্জাতিক অনুমোদন পেতে 1884 সালে বার্লিনে এক শীর্ষ সম্মেলনের আয়োজন করে জার্মান সরকার। বার্লিন কনফারেন্স নামে পরিচিত ওই সম্মেলনে ব্রিটেন এবং ফ্রান্সের মতো ইউরোপীয় পরাশক্তিগুলোর শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন। সম্মেলনে নতুন উপনিবেশ প্রতিষ্ঠার জন্য কিছু শর্ত আরোপ করা হয়, কিন্তু সেই শর্তগুলো না মেনেই আফ্রিকার পশ্চিম উপকূল এবং এশিয়ার কয়েকটি অঞ্চল নিজেদের দখলে নিয়ে সেখানে উপনিবেশ প্রতিষ্ঠা করে জার্মানি। প্রতিবেশী রাজ্যের এমন আগ্রাসী আচরণে আতঙ্কিত হয়ে 1892 সালে নিজেদের মধ্যে একটি গোপন সামরিক চুক্তি করে জার্মানির পূব এবং পশ্চিম প্রান্তে অবস্থিত ফ্রান্স ও রাশিয়া। এরপর 1902 সালে ইতালির সাথে আরেকটি গোপন চুক্তি করে ফ্রান্স। ওই চুক্তি অনুযায়ী পরস্পরের সাথে যুদ্ধে না জড়াতে একমত হয়েছিল রাজ্য দুটি। অন্যদিকে অটোমান সাম্রাজ্যের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরালো করার লক্ষ্যে কাজ শুরু করে জার্মানি। এই লক্ষ্যে বাস্তবায়িত প্রকল্পগুলোর মধ্যে 1905 সালে বার্লিন থেকে অটোমান সাম্রাজ্যের বাগদাদ শহর পর্যন্ত একটি রেল লাইন নির্মাণ বিশেষভাবে উল্লেখযোগ্য। এই রেল লাইনের ফলে খনিজ তেল সমৃদ্ধ মেসোপটেমিয়া অঞ্চলের সাথে জার্মানির সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। এই অঞ্চলের খনিজ তেলের প্রতি ব্রিটিশ সাম্রাজ্য লোভী চোখে তাকিয়েছিল। ফলে জার্মানির সাথে অটোমান সাম্রাজ্যের সম্পর্ক এত ঘনিষ্ঠ হয়ে ওঠায় ব্রিটেনেরও টনক নড়ে ওঠে। একই সময় নিজেদের নৌবাহিনীর শক্তিও বহু গুণে বৃদ্ধি করে জার্মানি। ফলে বিশ্বের সমুদ্রপথগুলোয় ব্রিটেনের রয়্যাল নৌবাহিনীর একচ্ছত্র আধিপত্য ক্ষুণ্ণ হবার আশঙ্কা তৈরি হয়েছিল। পরিস্থিতি মোকাবেলায় 1907 সালে ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে বিদ্যমান গোপন চুক্তিতে স্বাক্ষর করে ব্রিটেন। এই তিন পরাশক্তির মধ্যে গঠিত জোটটি ট্রিপল অনটন্ট নামে পরিচিত। এভাবে বিংশ শতকের শুরুতে পুরো ইউরোপ দুটো মহাজোটে ভাগ হয়ে গিয়েছিল। একদিকে জার্মানি, অস্ট্রো হাঙ্গেরিয়া এবং ইতালির সমন্বয়ে গঠিত ট্রিপল অ্যালায়েন্স, অপরদিকে ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়ার সমন্বয়ে গঠিত ট্রিপল অনটন্ট। বিংশ শতকের দ্বিতীয় দশকটির শুরু থেকেই বলকান অঞ্চলে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে পরস্পর বিরোধী দুই মহাজোটের মধ্যে স্নায়ুযুদ্ধ শুরু হয়ে যায়। অটোমান সাম্রাজ্য ভেঙে তৈরি হওয়া রাষ্ট্রগুলোর মধ্যে সার্বিয়া বলকান অঞ্চলে ইউগোস্লাভিয়া নামে একটি স্লাভিক জাতিরাষ্ট্র গঠনে কাজ শুরু করে। সার্বিয়া স্বাধীন হলেও এই জাতিরাষ্ট্রের অন্যতম অংশ বসনিয়া এবং হার্জেগোভিনার মতো এলাকাগুলো অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের দখলে ছিল। অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের বিরুদ্ধে এই দ্বন্দ্বে সার্বিয়ার পেছনে অন্যতম উস্কানিদাতার ভূমিকায় অবতীর্ণ হয় রাশিয়া। এই দ্বন্দ্বের জেরে অস্ট্রো হাঙ্গেরিয়ান যুবরাজ ফ্রাসোয়া ফার্দিনান্দকে গুলি চালিয়ে হত্যা করে সার্বিয়ার এক সশস্ত্র বিপ্লবী। 1914 সালের জুন মাসের 28 তারিখে চালানো ওই হামলায় ফার্দিনান্দের স্ত্রীও প্রাণ হারান। এর বদলা নিতে জুলাই মাসের 28 তারিখ বলকান অঞ্চলে সেনা অভিযান শুরু করে অস্ট্রো হাঙ্গেরিয়া। ইতিহাসবিদরা এই দিনটিকেই প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হিসেবে আখ্যা দিয়েছেন। বলকান অঞ্চলে অস্ট্রো হাঙ্গেরির এই হামলায় সমর্থন জানায় ততদিনে বিশ্বের বৃহত্তম পরাশক্তিতে পরিণত হওয়া জার্মানি। অপরদিকে সার্বিয়ার পেছনে দাঁড়ায় প্রতিবেশী রাশিয়া। অস্ট্রো হাঙ্গেরিয়ান সেনাবাহিনীর মোকাবেলায় পশ্চিম সীমান্তে বাড়তি সেনা মোতায়েন শুরু করে তারা। এর জবাবে স্লিফেন প্ল্যান শীর্ষক নিজেদের পূর্ব নির্ধারিত সমর পরিকল্পনার বাস্তবায়ন শুরু করে জার্মান সেনাবাহিনী। এই পরিকল্পনার আওতায় আগস্ট মাসের 1 তারিখ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জার্মানি। তবে পূব সীমান্তে সেনা মোতায়েনের পরিবর্তে পশ্চিম দিকে লুক্সেমবার্গ দখল করে নেয় দেশটির সেনাবাহিনী। এমন বিচিত্র সমর পরিকল্পনার কারণ রাশিয়া এবং ফ্রান্সের মধ্যে গোপন সামরিক চুক্তি সম্পর্কে অবগত ছিল বার্লিন। জার্মান সেনাবাহিনীর জানা ছিল রাশিয়ার সাথে যুদ্ধের ঘোষণায় ফ্রান্সের সাথেও যুদ্ধে জড়ানোর সমূহ আশঙ্কা রয়েছে এবং দেশের পূব এবং পশ্চিম সীমান্তে একই সাথে দুটো যুদ্ধে অংশ নিতে হলে জার্মানির নাস্তানাবুদ হবার আশঙ্কা অনেক বেশি ছিল।
রাশিয়া তাদের পশ্চিম সীমান্তে সেনা মোতায়েন সম্পূর্ণ করার আগেই তাই নিজেদের পশ্চিম দিকে সম্ভাব্য সব হুমকি নির্মূল করাই ছিল জার্মানির এই সমর পরিকল্পনার মূল উদ্দেশ্য। স্লিভেন পরিকল্পনা অনুযায়ী নিরপেক্ষ বেলজিয়ামের উপর দিয়ে ফ্রান্সে পৌঁছানোর কথা ছিল জার্মান সেনাবাহিনীর, কিন্তু ২রা আগস্ট নিজ দেশের উপর দিয়ে জার্মান সেনাবাহিনীকে যেতে দেয়া হবে না বলে জানায় বেলজিয়াম সরকার। নিরপেক্ষ দেশ হওয়ায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে বলে জানায় তারা। এর জবাবে পরদিন বেলজিয়ামও দখল করে নেয় জার্মান সেনাবাহিনী। একই দিন আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জার্মানি। এর পরদিন ব্রিটেনও আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধে প্রবেশ করে। নিরপেক্ষ বেলজিয়ামের মিত্র হিসেবে তারা আগস্টের ৪ তারিখ জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এশিয়ার অন্যতম পরাশক্তি জাপান ওই সময় ব্রিটেনের মিত্র ছিল, তাই তারাও জার্মানির বিরুদ্ধে এই মাসে যুদ্ধ ঘোষণা করে। প্রথম বিশ্বযুদ্ধের প্রথম মাসে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ছিল জার্মান এবং অস্ট্রো হাঙ্গেরিয়ান সীমান্তে রুশ সেনাবাহিনীর অতর্কিত হামলা। উত্তরে জার্মান সীমান্তে এই হামলা খুব একটা কার্যকরী না হলেও দক্ষিণে অস্ট্রো হাঙ্গেরিয়ান সেনাবাহিনী এই হামলার মুখে পিছু হটা শুরু করে। পূব সীমান্তের মতো পশ্চিমেও জার্মান সেনাবাহিনী যুদ্ধের প্রথম দিকে বেশ সাফল্যের দেখা পায়। তাদের উপর্যুপরি হামলার মুখে সেপ্টেম্বর মাসের শুরুতে ফ্রান্স ও ব্রিটেনের সম্মিলিত বাহিনী ফরাসি সীমান্ত থেকে পিছু হটে মার্ন এলাকায় প্রতিরক্ষা বুর্জ গড়ে তোলে। একই সময় ফরাসি রিজার্ভ বাহিনীর মরিয়া হামলায় জার্মান সেনাবাহিনীর প্যারিস অভিমুখে অগ্রযাত্রা থেমে যায়। এরপর জার্মান এবং মিত্র উভয় বাহিনীর সদস্যরাই বেলজিয়ামের উপকূলীয় শহরগুলো দখলে অভিযান শুরু করে। যুদ্ধের এই পর্যায়ে দুই বাহিনীর মধ্যে একটি স্থিতাবস্থার সৃষ্টি হয়। অক্টোবর মাস নাগাদ উত্তরে নর্থ সি থেকে দক্ষিণে নিরপেক্ষ সুইজারল্যান্ডের সীমান্ত পর্যন্ত প্রায় ৭০০ কিলোমিটার এলাকা জুড়ে পরিখা খনন করে অবস্থান নেয় উভয় পক্ষ। এ মাসেই সেনাবাহিনীর পাশাপাশি পরস্পরের বিরুদ্ধে নিজেদের নৌ এবং বিমান বাহিনীও ব্যবহার শুরু করে ব্রিটেন এবং জার্মানি। ব্রিটিশ রয়্যাল নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো জার্মানির উপকূল জুড়ে অবরোধ করে তোলে। এর জবাবে জার্মানি তাদের ডুবোজাহাজ ব্যবহার শুরু করে। বিংশ শতকের দ্বিতীয় দশকে মানুষের নাগালে উন্নত মানের উড়োজাহাজ প্রযুক্তি ছিল না, ফলে প্রথম বিশ্বযুদ্ধের শুরুর দিকে স্রেফ শত্রুপক্ষের গতিবিধি পর্যবেক্ষণের জন্যই উড়োজাহাজ ব্যবহার করা হতো। তবে অচিরে এই বিমানের চালকরা পর্যবেক্ষণের পাশাপাশি শত্রু শিবিরের ওপর বোমা বর্ষণের কাজও শুরু করেন। জার্মানি অবশ্য এই কাজে এয়ারশিপ হিসেবে পরিচিত জ্যাপলিনও ব্যবহার করত। জার্মান এয়ারশিপগুলো ফ্রান্সের দুবার এবং ইংল্যান্ডের বিভিন্ন জনপদের উপর কমপক্ষে অর্ধশতাধিক হামলা চালিয়েছিল। ১৯১৪ সালের নভেম্বর মাসের শুরুতে অটোমান সাম্রাজ্য এই যুদ্ধে প্রবেশ করে। চিরপ্রতিদ্বন্দ্বী রাশিয়ার সেনাবাহিনী অস্ট্রো হাঙ্গেরি এবং জার্মানির বিরুদ্ধে ব্যস্ত থাকায় রুশ সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয় অটোম্যানরা। ককেশাস অঞ্চলে অবস্থিত রুশ অটোমান সীমান্ত এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই সুযোগে পারস্য উপসাগরের তীরে বিশাল এক সেনাবাহিনী পাঠায় ব্রিটেন। এই বাহিনীর অধিকাংশ সদস্যই ছিলেন ব্রিটিশ শাসিত ভারতবর্ষের অধিবাসী। এর জবাবে অটোম্যান বাহিনী মিশরে অবস্থিত ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন সুয়েজ খালটি দখলে সেনা অভিযান শুরু করে। উত্তরে ককেশাস অঞ্চলের মতো দক্ষিণে সিনাই উপদ্বীপেও অটোম্যানদের সেনা অভিযান ব্যর্থ হয়। উত্তরে এই ব্যর্থতার জন্য আর্মেনিয়ার অমুসলিম জনসাধারণের রাশিয়ার সাথে আতাতকেই মূল কারণ হিসেবে নির্দিষ্ট করে অটোম্যান শাসকরা। এর বদলা নিতে আর্মেনিয়া জুড়ে গণহত্যা চালায় তারা। ১৯১৫ সালের ফেব্রুয়ারি মাসে চালানো এই বর্বর গণহত্যায় আর্মেনিয়ার প্রায় অর্ধেক মানুষ প্রাণ হারিয়েছিলেন। ওই বছর মে মাসে উত্তর আটলান্টিক মহাসাগরে জার্মান ডুবোজাহাজের হামলায় ব্রিটিশ যাত্রীবাহী জাহাজ লুসিতানিয়া ডুবে যায়। এতে ১,২০০-র বেশি বেসামরিক মানুষ প্রাণ হারায়। নিহতদের মধ্যে ১২৮ জন যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনায় তীব্র নিন্দা জানায়। বিশ্বজুড়ে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়া ঠেকাতে ডুবোজাহাজ ব্যবহার সাময়িকভাবে কমিয়ে আনে জার্মানি। ১৯১৫ সালের জুলাই মাসে ইতালি তার ভোল পাল্টে ট্রিপল অন্টন্ট মহাজোটে যোগ দেয়। এরপর তারা তাদের সাবেক মিত্র
অস্ট্রো হাঙ্গেরির সীমান্ত লক্ষ্য করে সেনা অভিযান শুরু করে। ইতালির মতো বলকান দেশ বুলগেরিয়াও এ সময় তাদের জোট পরিবর্তন করে। তবে ট্রিপল অন্টন্ট ত্যাগ করে তারা জার্মান মহাজোটে যোগ দিয়েছিল। পক্ষ পরিবর্তনের পর সার্বিয়া দখলে সেনা অভিযান শুরু করে বুলগেরিয়া। এর ধারাবাহিকতায় ততদিন পর্যন্ত এই যুদ্ধে নিরপেক্ষ থাকা গ্রিসের উপকূলে সেনা প্রেরণ করে ব্রিটিশ ও ফরাসি মিত্রবাহিনী। অর্থাৎ 1915 সালের শেষ নাগাদ সুইজারল্যান্ডই ছিল একমাত্র নিরপেক্ষ দেশ যেখানে এই যুদ্ধের কোনো সংঘাত অনুষ্ঠিত হয়নি। পরের বছর ফেব্রুয়ারি মাসে নিজেদের পশ্চিম সীমান্তে হামলা জোরদার করে জার্মান সেনাবাহিনী। এ সময় ফরাসি শহর ভার্দুন দখলে তাদের সেনা অভিযানটি ব্যাটল অব ভার্দুন হিসেবে ইতিহাসের পাতায় বিখ্যাত হয়ে আছে। ফেব্রুয়ারি মাসের 21 তারিখ থেকে শুরু হওয়া সেই অভিযান ডিসেম্বর মাসের 18 তারিখ পর্যন্ত অব্যাহত ছিল। এই ব্যাটল অব ভার্দুন ছিল প্রথম বিশ্বযুদ্ধের সবচেয়ে দীর্ঘস্থায়ী সংঘাত। এতে মিত্রবাহিনীর অন্তত 50 ডিভিশন সেনার বিরুদ্ধে জার্মান বাহিনীর প্রায় 75 ডিভিশন সেনা সদস্য অংশ নিয়েছিল। সব মিলিয়ে 302 দিন স্থায়ী সেই সংঘাতে ফরাসি পক্ষে প্রায় 3,80,000 সেনা প্রাণ হারায়, আর জার্মান বাহিনীর নিহতের সংখ্যা ছিল প্রায় 3,40,000। সব মিলে এই সংঘাতে উভয় পক্ষের প্রায় 7.25 লাখ সেনা নিহত হয়েছিল। অর্থাৎ সংঘাতের প্রতিদিন প্রায় 2,500 প্রাণহানির ঘটনা ঘটেছে। এশিয়া মহাদেশের মধ্যপ্রাচ্য এলাকায় ব্রিটিশ ও ফরাসি যৌথ বাহিনী অটোম্যান এবং জার্মান সেনাবাহিনীর সম্মিলিত প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হচ্ছিল। পরিস্থিতি মোকাবেলায় 1916 সালের মে মাসে অটোম্যান সাম্রাজ্যের দখলে থাকা মধ্যপ্রাচ্য নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়ার মর্মে একটি গোপন চুক্তি করে ব্রিটেন এবং ফ্রান্স। সাইক্স-পিকট এগ্রিমেন্ট নামে পরিচিত এই চুক্তিটিকে মধ্যপ্রাচ্যে বিদ্যমান অস্থিরতার অন্যতম কারণ হিসেবে দেখা হয়। বিতর্কিত এই চুক্তি বাস্তবায়নের উদ্দেশ্যে অটোম্যানদের বিরুদ্ধে আরব জাতীয়তাবাদী শক্তিগুলোকে উস্কে দেয় ব্রিটেন। এই ইন্ধনের ফলে বর্তমান সৌদি আরবের মক্কা শহর থেকে অটোম্যানদের বিরুদ্ধে স্বাধীনতার দাবিতে সশস্ত্র আন্দোলন শুরু করে আরবরা। একই মাসে নর্থ সি সাগরে জার্মান এবং ব্রিটিশ নৌবাহিনীর মধ্যে বিশ্বের বৃহত্তম নৌযুদ্ধটি সংঘটিত হয়। ব্যাটল অব জাটল্যান্ড নামে পরিচিত সেই যুদ্ধে রয়্যাল নৌবাহিনীর মোট 151টি যুদ্ধজাহাজ অংশগ্রহণ করে। 78টি ডেস্ট্রয়ার, 28টি ব্যাটলশিপ এবং 26টি লাইট ক্রুজার ছাড়াও ছিল 9টি ব্যাটল ক্রুজার এবং 8টি আর্মার্ড ক্রুজার। অন্যদিকে এই যুদ্ধে অংশ নেয়া 99টি জার্মান নৌযানের মধ্যে ছিল 16টি ব্যাটলশিপ, 11টি লাইট ক্রুজার, 5টি ব্যাটল ক্রুজার এবং 61টি টর্পেডো বোট। 1916 সালের 30 মে থেকে শুরু হয়ে 1 জুন পর্যন্ত 3 দিন ধরে চলা সেই সংঘাতে ব্রিটিশ নৌবাহিনীর মোট 14টি জাহাজ ডুবে গিয়েছিল, আর প্রাণহানির সংখ্যা ছিল 6,000-এর বেশি। এর বিপরীতে জার্মান নৌবাহিনীর ডুবে যাওয়া জাহাজের সংখ্যা ছিল 11টি, আর 2,500-এর বেশি জার্মান নৌসেনা এই সংঘাতে প্রাণ হারিয়েছিল। 1916 সালের জুলাই মাসে জার্মান এবং মিত্রবাহিনীর মধ্যে আরেকটি রক্তক্ষয়ী সংঘাতের ঘটনা ঘটে। ব্যাটল অব দি সম নামে পরিচিত এই সংঘাতটি ওই বছর জুলাই মাসের 1 তারিখ থেকে নভেম্বরের 18 তারিখ পর্যন্ত স্থায়ী হয়েছিল। এই যুদ্ধে এক এক পক্ষে 3 থেকে 3.5 লাখের মতো সেনা সদস্য অংশ নিয়েছিল। এই যুদ্ধক্ষেত্রে প্রথমবারের মতো ট্যাঙ্ক ব্যবহার করে ব্রিটিশ সেনাবাহিনী। 1 বছরের বেশি সময় ধরে বহাল থাকা ব্রিটিশ নৌ অবরোধের কারণে 1916 সালের শীতকালে পুরো জার্মান সাম্রাজ্য জুড়ে তীব্র দুর্ভিক্ষ দেখা দেয়। প্রায় 2 বছর বিশ্বজুড়ে যুদ্ধে লিপ্ত থাকায় উভয় পক্ষের অর্থনৈতিক অবস্থায় শোচনীয় হয়ে পড়েছিল। কিন্তু ফ্রান্স এবং ব্রিটেনের পেছনে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকায় এই দেশগুলোই অর্থনৈতিক টানাপোড়েন তেমন তীব্র হয়ে ওঠেনি। পরিস্থিতি পরিবর্তনে আটলান্টিক মহাসাগর জুড়ে পুনরায় নিজেদের ডুবোজাহাজ হামলা শুরু করে জার্মান নৌবাহিনী। শুধু তাই না, যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকোর সরকার প্রধান বরাবর 1917 সালের জানুয়ারি মাসে একটি টেলিগ্রাম পাঠায় জার্মান সরকার। জিমারম্যান টেলিগ্রাম নামে পরিচিত সেই বার্তায় মেক্সিকোর প্রতি যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে সেনা অভিযান শুরুর আহ্বান জানানো হয়েছিল।
জার্মানির জন্য দুর্ভাগ্যজনকভাবে টেলিগ্রামটি গন্তব্যস্থলে পৌঁছানোর আগেই ব্রিটিশ গোয়েন্দারা তা আটকে দিতে সক্ষম হন। মেক্সিকোর পরিবর্তে যুক্তরাষ্ট্র সরকারের সামনে টেলিগ্রামটি উপস্থাপন করা হয়। এই উস্কানির বদলা নিতে 1917 সালের এপ্রিল মাসে জার্মান জোটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এদিকে ওই বছর মার্চ মাসে রাশিয়ার ক্ষমতাসীন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সশস্ত্র বিপ্লব শুরু হয়েছিল। রাশিয়ায় প্রচলিত জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী সেটা ফেব্রুয়ারি মাস হওয়ায় এই বিপ্লবটি ফেব্রুয়ারি রেভলিউশন নামে বেশি পরিচিত। ওই বিপ্লবের ফলে রাশিয়ায় জারতন্ত্র বিলুপ্ত হয়ে যায়। নতুন সরকার প্রথমে জার্মানির বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখলেও হানাদার বাহিনীর উন্নততর রণকৌশলের মুখে অচিরেই পিছু হটা শুরু করে রুশ সেনাবাহিনী। 1917 সালের ডিসেম্বর মাসে জার্মানির কাছে আত্মসমর্পণে বাধ্য হয় রাশিয়া। এই আত্মসমর্পণ এবং সমসাময়িক বলশেভিক বিপ্লবের জেরে বিশ্বযুদ্ধের বদলে গৃহযুদ্ধ সামলাতেই ব্যস্ত হয়ে যায় তারা। পূব দিকের হুমকি নির্মূলের পর 1918 সালের বসন্ত নাগাদ পশ্চিম দিকে পুরো শক্তি নিয়োগ করে জার্মানি। কিন্তু ততদিনে এই যুদ্ধে মিত্রবাহিনীর পক্ষে প্রায় 50 লাখ মার্কিন সেনা যোগ দিয়েছিলেন। তরতাজা এই বাহিনীর উপর্যুপরি হামলার মুখে আফ্রিকা, এশিয়া এবং ইউরোপের সব অংশেই পিছু হটতে বাধ্য হয় কয়েক বছরের যুদ্ধে বিপর্যস্ত জার্মান সেনাবাহিনী। একই সময় এই জোটের আরেক সদস্য অস্ট্রো হাঙ্গেরি এবং অটোমান সাম্রাজ্য অভ্যন্তরীণ জাতীয়তাবাদী বিপ্লব এবং বহিরাগত মিত্রবাহিনীর দ্বিমুখী হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছিল। এর ধারাবাহিকতায় 1918 সালের অক্টোবর মাসে অটোমান সাম্রাজ্য এবং নভেম্বর মাসে অস্ট্রো হাঙ্গেরি মিত্রবাহিনীর কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে। একই সময় জার্মানিতে গণবিপ্লবের মুখে সিংহাসন ত্যাগে বাধ্য হন কাইজার উপাধিধারী জার্মান সম্রাট। এর বদলে জার্মান সাম্রাজ্যের ক্ষমতায় আসা নতুন গণতান্ত্রিক সরকার মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী 1918 সালের 11 নভেম্বর ফ্রান্সের ভার্সাই শহরে আত্মসমর্পণ পত্রে স্বাক্ষর করে জার্মানি। এই চুক্তিটি ট্রিটি অব ভার্সাই নামে পরিচিত। এর মধ্য দিয়ে 4 বছরের বেশি সময় ধরে চলা প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।